সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কর্পোরেট ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মোবারক হোসেন রানা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছেন আপনি? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে, বড় হওয়া কোথায় এবং পরবর্তীতে স্কুল কলেজ কোথায় ছিল? আমার শৈশবে আসলে জন্ম এবং বেড়ে ওঠাটা হচ্ছে গাজীপুর জেলায়। আর আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। তো ওনার চাকরির জন্য আমাদেরকে গাজীপুর জেলার বিভিন্ন মফস্বল শহরে আমাদেরকে ঘুরতে হয়েছে আর কি। আর অন্য সবার মতোই আসলে আমার শৈশবটা আসলে এরকম একটা শব্দ যে দেখেন, এখন হয়তো এই বয়সে আমরা হয়তো অনেক কিছু পারি, অনেক কিছু জানি, বাট সেই শৈশবের মতো না নিঃস্বার্থভাবে না কোনো কিছু তার খুশি হতে পারি না। তো খুব বর্ণিল এবং খুব ফার্টাইল আমার একটা শৈশব ছিল আমার আমার ইয়েতে আর কি। দুরন্তপনা ছিল, বন্ধু বান্ধবদের সাথে হাসিয়া উল্লার সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটা সময় কেটেছে এই গাজীপুরের বিভিন্ন এলাকাগুলোতে আর কি। আচ্ছা, বর্তমানে আপনি ইউনিভার্স গ্রুপের চিফ মার্কেটিং হিসেবে আছেন। এখানে কতদিন যাবত আছেন এবং আপনাদের আসলে কাজের পরিধি কেমন এবং প্রতিষ্ঠান সম্পর্কে একটু ডিটেলস জানতে চাই। ইউনিভার্স গ্রুপে আমি এখন অ্যাজ এ চিফ মার্কেটিং অফিসার হিসেবে আছি। আমি সেলস অ্যান্ড মার্কেটিং এবং এটা ব্র্যান্ড মিডিয়া প্রমোশনগুলো আমি একটু দেখে থাকি। আর আমার প্রতিষ্ঠানের মধ্যে যদি বলতে হয় তাহলে মূলত আমরা রিয়েল এস্টেট বেস কিছু কাজ করে থাকি। আমাদের 3টা ল্যান্ড প্রজেক্ট রয়েছে। দুটোর মধ্যে একটা হচ্ছে যে আপনার মোহাম্মদপুর বসিলাতে, আরেকটা কেরানীগঞ্জে, এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চলে। এছাড়া আমাদের কিছু ফ্ল্যাট বিজনেস রয়েছে যেটা মোহাম্মদপুর বসিলা এই এরিয়া কেন্দ্রিক আর কি। আমরা মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এদের জন্য আমরা ফ্ল্যাটের স্বপ্ন নিয়ে আমরা মনে করেন কাজ করছি। আর অধুনা আমরা দুটো রিসোর্ট নিয়ে আমরা মনে করেন কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল স্যার, হি ইজ এ ভেরি ইয়ং গাই, ভিশনারিজ গাই। উনি একটু ওয়েল এডুকেটেড ম্যান। ওনার কিছু ভিশন আছে আমাদের এটা নিয়ে। আমরা একটু অ্যাস্থেটিক এবং কিছু আই ক্যাচিং কিছু ফিচার নিয়ে আমরা কিছু রিসোর্ট আমরা নিয়ে আসতেছি, যেটা আমি বললাম যে মায়াকুঞ্জ, যেটা এই আমার মোহাম্মদপুর এবং বসিলার অত্যন্ত কাছে। এটা মায়াকুঞ্জ ইকো রিসোর্ট নামে হচ্ছে। এটা সবার আসলে আমি মনে করি একটা স্বপ্ন পূরণ করবে। এছাড়া আমরা কক্সবাজারে উইথিন দিস মান্থের মধ্যে ইনশাল্লাহ আরেকটা প্রজেক্ট লঞ্চ করবো, সেটা হচ্ছে ইউনিবে রিসোর্ট অ্যান্ড ভিলা, যেটা হিমছড়িতে অবস্থিত। আর আপনি জানেন যে কক্সবাজারটা একটা পর্যটন বেসড এরিয়া। তো এটাতে আসলে অবকাশ যাপনের পাশাপাশি আপনার একটা ফিউচার, আপনার একটা ইনভেস্টমেন্টও সিকিউর হচ্ছে ইনশাল্লাহ আমাদের ইয়াতে। ভেরি গুড আইডিয়াস অ্যাকচুয়ালি। কর্পোরেট জীবনের পাশাপাশি আপনি মিডিয়াতেও আছেন, পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনেও কাজ করছেন। কোন কোন সেক্টরে কিভাবে কাজ করছেন? মিডিয়াটা আসলে মূলত আমি আমার ফ্যামিলি থেকে এটা পাওয়া। আমার বাবা ব্যাংকার ছিলেন এবং উনি সংস্কৃত মনে একজন মানুষ ছিলেন। উনি আমাদের মফস্বল এরিয়াতেও দেখতাম উনি তখন যাত্রা এবং নাটক করেন। তো মূলত আসলে আমার ওখান থেকেই আসলে এই জিনিসটা বেড়ে ওঠা। আর প্রফেশনাল লাইফে যেহেতু আমি ব্র্যান্ড মিডিয়া নিয়ে কাজ করি, অনেক স্ক্রিপ্টিং আমাকে করতে হয়। তো এই ধরনের কাজ করতে করতে আলটিমেটলি আমাকেও মিডিয়ার সাথে একটু সম্পৃক্ত হয়ে গেছে। আমি বেশ কিছু খণ্ড নাটক এবং কিছু টিভি অ্যাডভার্টাইজমেন্টের সাথে আমি একটু সম্পৃক্ত আছি আর কি। আর সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিসের সাথে আপনি জানেন যে 90-এর দশকে একটা ক্লাব কালচার ছিল, তখন কিছু সোসাইটি সমাজে আমরা অ্যাক্টিভিট মনে করেন করতাম। তো এটার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম এবং আমি স্কুল জীবন থেকে কিশোর ফৌজ এবং রোভার স্কাউট এবং কলেজে উঠে বিএনসিসি এই টাইপের বিভিন্ন সমাজ সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং এখনও আছি। আচ্ছা, আপনি যেহেতু রিয়েল এস্টেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, সেখানে আপনি দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন, এই শিল্পের প্রতি মানুষের যে আসলে নেতিবাচক যে ধারণাটি রয়েছে সেটি সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত। এই ধারণার হওয়ার পেছনের কারণ এবং এই বিষয়ে আসলে আপনার মতামত কি? দেখেন, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। এখন এই মুহূর্তে আমি যদি বলি রিয়েল এস্টেটের সবচেয়ে বড় সমস্যাটা হলো কি আপু, আপনার ট্রাস্টওয়ার্থি একটা ইস্যুস এবং সার্ভিস কনসিস্টেন্সি। আপনি এই দুইটা জিনিস যদি সমন্বয় না থাকে, একটা জিনিস মনে রাখবেন, একটা মানুষ যখন প্লট কিংবা একটা ফ্ল্যাট কিনে, সে শুধু প্লট আর ফ্ল্যাটই কিন্তু কিনছে না, সে কিনছে একটা স্বপ্ন, সে কিনছে একটা নিশ্চয়তা। তো আসলে এই জায়গাগুলোতে যদি আমরা যদি তাদেরকে যদি সেফটি এবং সিকিউরিটি দিতে না পারি, এটা আসলে খুব টাফ হয়ে যায় তাদের সাথে আসলে ইমোশনালি কানেক্ট করাটা আর কি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা জিনিস ওনাদেরকে বলবো যে আপনারা আসলে একটু অ্যাওয়ারনেস আপনাদের মধ্যে একটু থাকা উচিত আসলে, যে যারাই প্রজেক্টগুলো করছে তাদের বিহাইন্ড দ্য স্ক্রিনে কারা আছেন, তারা আসলে কি মোটিভ নিয়ে করছেন। আর সবচেয়ে যেটা বড় কথা, আপনারা প্রাইজের প্রতি আপনারা একটু ইয়েতে থাকবেন।
অল্প দামে বা স্বল্প হলেই যে সেটা যে ভালো হবে, আপনাদেরকে বুঝতে হবে আসলে যে মানে করেন কোন জায়গায় আপনার ইনভেস্টমেন্টটা সেফটা এবং সিকিউরিটি হবে। তো এই জিনিসগুলো যদি করা যায় আমার মনে হয় আইডেন্টিফাই করে একটু যাচাই-বাছাই করে তারপর সো করা। অ্যাওয়ারনেসটা এখানটাতে আপনার ভীষণ দরকার কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, গ্রাহকদের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে এক্ষেত্রে তাদের আস্থার জায়গাটা আরো বেশি বলবৎ করার জন্য? আমি যে আমার আগের কথাটাতে বলেছি ম্যাম, অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় ব্যাপার। আজকে দেখেন আপনি যদি এখন যদি চিন্তা করে দেখেন প্রাইজিং এর যে ব্যাপারটা, আজকে যে যারা আপনার মনে করেন 2 লক্ষ টাকায় 1.5 লক্ষ টাকা করছেন, আজকে এটা মফস্বল এরিয়াতে আপনার যদি আমরা যদি বড় খাতে যদি ধরি সেটাও কিন্তু আপনার 1.5 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে না। সো আপনাকে তো আপু বুঝতে হবে যে আমরা আসলে কোন জায়গাটাতে ইনভেস্ট করছি, অ্যাজ ওয়েল এজ আপনি যেই এলাকাটাতে ইনভেস্ট করবেন সেই এলাকাটা লাস্ট 5 ইয়ার্সে এটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে, এইটার আপনার ইনফ্লেশন গ্রোথটা আপনার কতটুকু, এটা ডেভেলপমেন্ট গ্রোথটা কতটুকু, এটা র্যাপিডলি কতটা উন্নত হয়েছে এলাকাটা, ঘনবসতি পূর্ণ হিসাবে সেই এলাকাটার মধ্যে আপনার অন্যান্য ফ্ল্যাট বা অন্যান্য যারা প্লট আছে তাদের রেপুটেশনটা কীরকম, এই জিনিসগুলো যদি কনসিডার করেন। আর সবচেয়ে যেটা বড় কথা আমি বলবো যে কোনো অর্গানাইজেশন ইনভেস্টমেন্ট করার আগে ইউ হ্যাভ টু বি নো দ্য ভিশনস, যে আপনাকে জানতে হবে অর্গানাইজেশনের আসলে প্ল্যানটা কি, তারা কত দূর এই জিনিসটাকে নিয়ে করতে যাচ্ছে। সো এই জিনিসটাকে যদি রেকটিফাই করা যায় এবং এগুলিকে যদি আপনি অ্যানালাইসিস করে যদি একটা ভালো সিদ্ধান্ত নেন, তা আপনার ইনভেস্টমেন্ট ইনশাল্লাহ সিকিউর থাকবে। আচ্ছা, রিয়েল এস্টেটের বিজনেসে দেখা গেছে যে আমরা যেটা দেখি যে আমরা তো ফ্ল্যাটের আসলে যারা গ্রাহক রয়েছেন তারা তো একটা ঢাকা শহরে একটা ফ্ল্যাটের জন্যই তারা অনেক কিছু অনেক দিন ধরে আসলে চাকরিজীবী যারা তারা জমিয়ে থাকেন একটা সুন্দর একটা ফ্ল্যাট, তাদের স্বপ্নের ফ্ল্যাট তারা নেবেন। এক্ষেত্রে আমরা দেখি যেটা হয় শুধুমাত্র ভূমিকম্প এলেই আমরা এই বিল্ডিংয়ের সচেতনতা নিয়ে কাজ করি বা তখন আমরা এটা নিয়ে কথা বলি। এক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা যেটা আরও বেশি শক্তিশালী করার জন্য বা এই ধরনের দুর্যোগ, কারণ এটা তো আমাদের আসলে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ, এটা তো আসলে বলে হয় না এই ক্ষেত্রে, এবং রিয়েল এস্টেটের উপর তো একটা বড় দায়িত্ব থাকে, এটার পাশাপাশি তো আরও যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তাদের ক্ষেত্রেও দায়িত্ব রয়েছে, কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা কতটুকু এই মুহূর্তে এটি নিয়ে কাজ করছেন? দেখেন একটা জিনিস কি জানেন, আমাদের সমস্যাটা হলো কি জানেন, আমরা না খুব ক্ষণস্থায়ী জিনিস আমরা বিশ্বাস করি। আমরা একটা কথাই আছে যে আপনি শিখেন কোথায়, ঠেকেন যেথায়। সো আসলে আমাদের এই পলিসি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে প্রি রিকুইজিট কিছু মডিউল নিতে হবে যে এটা হওয়ার পরে আমি কি করব তা না, এটা যাতে না হয় সেটার জন্য আই হ্যাভ টু বি টেক সাম মেজার্স। তো ওইটার জন্য আসলে আলটিমেটলি আপনার মানে বিল্ডিং সেফটি যে আপনার যে কোড অফ কন্ডাক্টগুলো আছে সেগুলিকে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করতে হবে আপু। আর সবচেয়ে যেটা বড় কথা একটা জিনিস মনে রাখতে হবে, একটা বিল্ডিং যে আমি আপনার কাছে সেল করলাম শুধু কিন্তু আমার প্রফিট কনসার্ন বা এটাকে ভাবলে হবে না, এটা কিন্তু আমার একটা রেপুটেশন আপু। সো এটা যদি আপনাকে যদি স্যাটিসফাইড করতে না পারে আমার এন্টায়ার রেপুটেশন, আমি কিন্তু প্রফিট দিয়ে কিন্তু আমার বিজনেসকে এস্টাবলিশ করতে পারবো না, আমার দরকার কিন্তু রেপুটেশন। সো এই জিনিসগুলোকে যদি মাথায় রেখে যদি প্রত্যেকটা অর্গানাইজেশন যদি কাজ করে আমার মনে হয় এই জিনিসগুলোকে খুব ইজিলি মিনিমাইজ করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার জীবনে তো আপনার লং একটা জার্নি, সব সেক্টর মিলিয়ে মিডিয়া ব্যক্তিত্বতেও আছেন এবং আপনি কর্পোরেট সেক্টরেও আছেন। আপনার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি, ব্যর্থতা সফলতা কতটুকু আপনাকে মন থেকে ছোঁয় বা কতটুকু মনে হয় যে আপনার লাইফটা পরিপূর্ণ? দেখেন আপু, প্রত্যেকটা মানুষেরই কিন্তু অপ্রাপ্যতা নিয়েই একটা মানুষের একটা জীবন। হ্যাঁ, আর আমি যখন প্রতিটা দিন যখন আমি অফিস থেকে বের হওয়ার আগে এন্ড অফ দ্য এক্সিট দ্য অফিস, আমি যখন আমার চোখটাকে যখন ক্লোজ করি তখন আমি যদি আমাকে অ্যানালাইসিস করি এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং ফর দ্য অর্গানাইজেশন টুডে, আমি আসলে আজকে আমার কন্ট্রিবিউশনটা কী, এটা যদি অ্যানালাইসিস করি, নিজেকে যদি এই জিনিসগুলো যদি নিজের সাথে যদি সমন্বয় করা যায় তাহলে আপনি দেখবেন আপনার কর্মক্ষেত্রটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ঠিক সেম আমি আমার পার্সোনাল লাইফে একটা জিনিস বলি, দেখেন আল্লাহ পাক হাতের 5টা আঙ্গুল কিন্তু একরকম দেয়নি আপু, হয়তো যদি একরকম হতো তাহলে কিন্তু হয়তো আমরা মুড করতে পারতাম না। সো মানুষের জীবনে অপ্রাপ্তি থাকবেই, অপ্রাপ্তিগুলো আমাদেরকে সামনে এগিয়ে চলার পথে একটা প্রেরণা যোগাবে। হ্যাঁ, এবং যে ফেইলিওরগুলো, এবং আজকে আপনার যে জিনিসটা ফেইলিওর হয়েছে ইট ডাজন্ট মিন দ্যাট যে টুডে ইজ দ্য ফেইলিওর ডে, হয়তো এটা আপনার জন্য ভবিষ্যতে একটা সাফল্যের একটা সোপান। ঠিক। আচ্ছা, মোটিভেশনাল স্পিকার হিসেবে একজন মানুষের সফল হতে কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে মোটিভেশনাল স্পিকার হিসাবে আমি চেষ্টা করি যারা ইয়ং জেনারেশন আছে বা আমাদের আপকামিং যারা জেনারেশনগুলো আছে তাদেরকে আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার জীবনে ঘটে যাওয়া জীবন থেকে যে জিনিসগুলো হয় সেগুলি আসলে আলটিমেটলি একটা এক্সপ্লেনেশনে যায়। কারণ কি আপু, আমার এই জীবনধারা এবং জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো থেকে যদি একটা মানুষ যদি কোনো কিছুতে একটু উপকৃত হয় বা একটু বেটার কোনো একটা সাজেশন পায়, দ্যাট থিং আই থিঙ্ক মানে ইটস এ গ্রেট থিং ফর মি।
তবে আমি একটা জিনিস বুঝি যে আপনি যে কোনো মানে কর্মক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, ইভেন দেন ফ্যামিলিতেও যদি আপনি চিন্তা করে দেখেন, আপনাকে সর্বপ্রথম একটা ভালো মানুষ, মনের মানুষ হতে হবে আপু। আপনি যদি ভালো একজন মনের মানুষ হন, আল্লাহ পাকের নিয়ামত আপনার উপর থাকবে এবং আপনার জন্য সব কিছুই কিন্তু সহজ হয়ে যাবে। দেখেন আমাদের সূরা ফাতিহাতে একটা জিনিস কিন্তু দেয়া আছে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আপনি সহজ সরল পথে চিন্তা করেন, জীবনটাও ঠিক এরকম আপু। আপনি যদি সহজ পথে চিন্তা করেন, আপনি দেখবেন অনেক জটিলতা কুটিলতা আপনার লাইফ থেকে ইজিলি এক্সিট হয়ে যাবে। খুব সুন্দর কথা বলেছেন। আমরা আরেকটা ক্ষেত্রে দেখি যে মোটিভেশনের ক্ষেত্রে অনেক সময় অনেকে তো মোটিভেট হন ডেফিনেটলি, এবং অনেকে আসলে হতাশ থেকে আবার এই ধরনের কথা তাদেরকে ইন্সপায়ার করে। আমরা দেখি যে অনেক সময় অনেকে অনেক হার্ড ওয়ার্ক করছে কিন্তু তাদের লাইফে তারা সাকসেস পাচ্ছে না, আবার অনেকে ভাগ্যের জোরে হয়তো বা হার্ড ওয়ার্ক না করেও সাকসেস পেয়ে যাচ্ছে। তো এই যে একটা মানুষের মধ্যে যে একটা ধারণা যে অনেক সময় আসলে শুধু হার্ড ওয়ার্ক থাকলেও হয় না, লাকও ম্যাটার করে, এক্ষেত্রে আসলে আপনাদের কি বলার আছে, যেহেতু আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি? এই যে একটা ধারণা হার্ড ওয়ার্ক এবং লাক, এবং অনেকের যখন দুইটাই ম্যাচ করে যায় তখন তারা সাকসেসের আরও আসলে দ্বার প্রান্তে পৌঁছে যেতে থাকে। সো এই ধরনের মতামত বা এই ধরনের চিন্তাভাবনা কতটুকু সঠিক এবং এটা নিয়ে কীভাবে ওয়ার্ক করা যেতে পারে? আপু এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে দেখেন আপু, মোটিভেশনটা আপনাকে কি করবে, সাময়িক হয়তো আপনাকে স্টিমুলেট করবে, একটা কাজে উদ্যোগী যোগাবে। সে ফর আপনি একটা জিমে ভর্তি হলেন, প্রচণ্ড মোটিভেশন হয়ে গেলেন যে আমাকে সিক্স প্যাক করতে হবে, জিমে ভর্তি হয়ে গেলেন, কিন্তু আপনি একটা মাস আপনি কন্টিনিউ করলেন না, সো ওই মোটিভেশনটা আপনাকে কিন্তু কাজে দিবে না। সো মোটিভেশনের সাথে আপনার দরকার একটা সার্ভিস কনসিস্টেন্সি, আপনাকে রেগুলারিটি রাখতে হবে, এইটা হচ্ছে একটা ইস্যুস। আর সেকেন্ড অফ থিংস হচ্ছে যেটা একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমাদের এখন মডার্ন আপনার লাইফস্টাইল একটা জিনিস চলে আছে 80-20। আপু আপনি কি 80% কাজ করে 20% সাকসেস নেবেন, নাকি 20% কাজ করে আপনি 80% সাকসেস নেবেন? আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, একটা কলম দেখেন আপু, একটা কলমের দেখেন আমি যদি উপরের মুখটা যদি খুলে ফেলি, তার বাকি অংশটা 85 অংশ। এইটার উপরে দেখেন সারা জীবন অনেক রকম ঝক্কি ঝামেলা, লেখা, তাকে ধরা, তার সাথে সে যদি কোনো কারণে একটু স্লিপ করে তাকে আমরা এরকম করি, বৃষ্টি তার উপর ঝাড়ছি, কিন্তু দেখেন দিন শেষে কিন্তু এটার উপরে কিন্তু ওই কলমের মুখটাই কিন্তু বসে। শুধু নট ইভেন দ্যাট, আমি যখন একটা পকেটে রাখবো আপু, দেখবেন ওই মানুষ কিন্তু ওইটুকু অংশই দেখে, ওই 20% অংশটুকু দেখে। সো ইটস আপনি ইউর চয়েস যে আপনাকে ওই 80%-এর জায়গায় গিয়ে আপনি 20% আর সাকসেসটা নেবেন, নাকি 20% কাজ করে। এই জন্য আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, ডু দ্য স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম, সুন্দর কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।